তখন থেকে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে। এখন তো গলাটাও শুকিয়ে গেছে। একটু জল পান না করলে তো মরেই যাব। জিমিন, আমাদের কাছে এখন অত টাকা নেই। এখান থেকে যদি টোটো ধরি তবে যেটুকু টাকা বেঁচে থাকবে তাতে আর বাজার হবে না। বাড়িতে তো তেমন কিছুই নেই রান্না করার মতন। বুঝলাম। তোকে তো বলেছিলাম আসতে হবে না, বাড়িতে থাক। আমি বাড়িতে কিভাবে থাকতাম? 2 দিন ধরে তোর শরীরটা ভালো যাচ্ছে না, তোকে একা পাঠিয়ে আমি বাড়িতে শান্তিতে থাকতে পারতাম? বলেই জিমিন আবারও হাঁটতে শুরু করে। তে একটু মুচকি হাসে, চোখের কোণে জল জমেছে। এমনটা না হলেও পারতো। বাবা চলে যাওয়ার পর তার মা অসুস্থ হয়ে পড়ে। তার চিকিৎসা করতে গিয়ে জমানো যা ছিল সবটা শেষ। জিমিন আর তে 2 বোন, তবে তারা বোন কম, বেস্ট ফ্রেন্ড বেশি। তারা একে অপরকে নাম ধরেই ডাকে। তে শান্ত স্বভাবের, অন্যদিকে জিমিন ঠিক তার উল্টো, খুবই চঞ্চল। জিমিন আর হাঁটতে পারছে না। তাদের বাড়ি থেকে বাজারের দূরত্ব 1/2 ঘন্টার, তবে আজকে তাদেরকে ঘুর পথে বাজারে যেতে হচ্ছে, যার জন্য সময়টা বেশি লাগছে। হ্যাঁ, এই তো দেখ, ওই বাড়িতে বোধহয় অনুষ্ঠান চলছে। চল লাগিয়ে দেখি যদি জল পাওয়া যায়। না জিমিন, চিনি না জানি না, হুট করে কারোর বাড়িতে আমাদের যাওয়া উচিত না। আমরা কি খেতে যাচ্ছি নাকি? আমরা তো শুধু একটু জল। না, আর একটু হাঁট, তারপর। জিমিনটের কোনো কথাই শোনে না, তাকে টেনে নিয়ে যায় এবং দুজনেই সেই অনুষ্ঠান বাড়িতে প্রবেশ করে। দেখ, এটা মনে হচ্ছে কোনো বিয়ে বাড়ি। কত সুন্দর করে সাজিয়েছে। বাবা যখন বেঁচে ছিল কত এমন বিয়ে বাড়িতে গেছি। এখন তো পাশের বাড়ির প্রতিবেশীরাও ডাকে না। এমন ভাব নাই যেন ডাকলে ওদের বাড়ির সব খাবার আমরা খেয়ে নেব। তুই এখানে একটু বস, বিশ্রাম নে। আমি দেখছি কোথায় জল পাওয়া যায়। আরে জিমি, পাগলি মেয়ে একটা। তে বসে না থেকে বিয়ে বাড়িটা ঘুরে ঘুরে দেখছিল। তখনই, হ্যাঁ, ওটা ওই গাইয়া মেয়েটা না? কি যেন নাম? তে। হ্যাঁ তে, কি রে তুই এখানে? কেমন আছিস? দেখে তো মনে হচ্ছে খুব একটা ভালো নেই। তা এখানে কি ইনভিটেশন পেয়েছিস নাকি? না, আসলে জানতাম তোর মতন গাইয়া মেয়েদেরকে এরকম হাই সোসাইটি থেকে আবার কেউ ইনভিটেশন পাঠায় নাকি? তা কেন এসেছিস? ভালো ভালো খাবারের গন্ধ নাকে যে গেছে অমনি ঢুকে পড়েছিস না? তে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে টুপটুপ করে জল পড়ছে। আয়ু তেকে যখন অপমান করছিল, আশেপাশের লোকেরা তা দেখতে পায়। কৌতূহল বশত সেই দিকে এগিয়ে যায়, ফলে সেখানে অনেক লোকের ভিড় হয়ে যায়। সকলেই তেকে নিয়ে হাসাহাসি করছে। এখানে এত জটলা কিসের? কেউ কি অসুস্থ হয়ে পড়লো? কি হয়েছে এখানে? এত ভিড় কেন? জাঙ্কুক, দেখো না, এই থার্ড ক্লাস মেয়েটা কিভাবে যেন এই অনুষ্ঠান বাড়িতে ঢুকে পড়েছে। এই মেয়েটার বাবা আমার বাপের কোম্পানিতে খুবই নিচু পোস্টের জব করত। তাতেই এই মেয়ের মাটিতে পা পড়তো না, বড্ড দেমাক ছিল। এখন বাবা নেই, তাই লোকের বাড়িতে ভালো মন্দ খাবারের গন্ধ পেলে ঢুকে পড়ে। আয়ু, এই মেয়েটি এমন কি করেছে যার জন্য তুমি তাকে এভাবে অপমান করছো? তুমি একটি শিক্ষিত মেয়ে হয়ে অশিক্ষিতদের মতন আচরণ করছো। এতগুলো লোকের সামনে তুমি মেয়েটিকে যেভাবে অপমান করলে, তাতে তোমার ক্লাসটা... জাঙ্কুক, তুমি এই মেয়েটার সাথে আমার তুলনা করছো? কোথায় এই গাইয়া মেয়েটা আর কোথায় আমি? আয়ু আরো কিছু বলতেই যাবে, তখনই জিমিন সেখানে চলে আসে এবং তাকে থামিয়ে দিয়ে নিজে বলতে শুরু করে। তুই ঠিক আছিস তো? এই, তুমি আমার দিদিকে অপমান করার সাহস পাও কিভাবে? আমরা এখানে খেতে আসিনি। আমার দিদির শরীরটা ভালো লাগছিল না, জল তৃষ্ণা পেয়েছিল, তাই এসেছিলাম। ভালো খাবার খেতে নাই পারি, তবুও এমন বিয়ে বাড়িতে কোনোদিনও আসবো না। জিমিন বোন আমার, চল এখান থেকে। তে জিমিনকে এক প্রকার জোর করে সেখান থেকে নিয়ে যায়। আয়ুর আগে কটমট করতে করতে সেই স্থান ত্যাগ করে। ধীরে ধীরে বাকিরাও যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ে। তবে তের চোখের জল, তের এভাবে কাঁদতে কাঁদতে চলে যাওয়া জেকের একদমই ভালো লাগলো না। সে বুকে চিনচিনে ব্যথা অনুভব করলো। তখন থেকে একইভাবে বসে কি এত ভাবছে জিওন ইন্ডাস্ট্রির সিইও জিওন জাংকুক? বারবার এই কথাটা বলা কি খুব দরকার?
বলবো নাই বা কেন? আরএম আঙ্কেল তোর হাতে কোম্পানির দায়িত্ব তুলে দেওয়ার পর থেকে এই কোম্পানি টপ ওয়ানে আছে। রাতের পর রাত না ঘুমিয়ে কতই না পরিশ্রম করেছিস। তুইও কি কম পরিশ্রম করেছিস নাকি? আঙ্কেল তোকে তার কোম্পানির সিইও করতে চেয়েছিল, কিন্তু তুই সেই সব ছেড়ে দিয়ে নিজের কোম্পানি দাঁড় করিয়েছিস, মেইন এন্টারপ্রাইজ। কে চেনে না এই কোম্পানিকে এখন? তাদের কথার মাঝে জেকের ফোনটা বেজে ওঠে। মম, মম, আমার কথাটা তো শোনো। হ্যালো মম। শিট! কি হয়েছে জেকে? আয়ু মমের কাছে বাড়িয়ে চাড়িয়ে কান্নাকাটি করে অনেক কিছু বলেছে, তাই মম, আমার এই মেয়েটাকে একদম সহ্য হয় না। সে তোর ভবিষ্যৎ ওয়াইফ, কিছুদিনের মধ্যেই তোদের বিয়ে হতে চলেছে, আর তুই ওই অচেনা মেয়েটার জন্য তুই আয়ুকে অতগুলো কথা শোনালি। ব্যাপারটা কি? ভালো টালো বেসে ফেলি না তো? জানি না, তবে মেয়েটার সম্পর্কে সমস্ত ডিটেলস আমার চাই। জেকে, ও হাই আয়ু, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? যেমন দেখছো। জেকে, তুই যে ইম্পর্টেন্ট ফাইলটা আনতে বলেছিলি, এই নে। ও হ্যাঁ, এই ফাইলটা সম্পর্কে তোর সাথে আমার কিছু আলোচনা আছে। আয়ু, তুমি এখন আসতে পারো। কিন্তু জাঙ্কুক, আজকে আমাদের ডেট। সরি, খুব ইম্পর্টেন্ট মিটিং আছে, আজকে সম্ভব হবে না। আর হ্যাঁ, এরপরে আমার কেবিনে ঢোকার আগে আমার পারমিশন নিয়ে ঢুকবে। আয়ু খুব অপমানিত বোধ করে, কিছু না বলেই সে চলে যায়। কিম তেহইয়ং, হ্যাঁ, আমার মন চুরি করার অপরাধে তোমাকে যে পানিশমেন্ট পেতে হবে শোনা। কি রে ভাই, কি ভাবছিস? কিছু না, চল একটু ঘুরে আসি। মানে, 2টোর সময় আমাদের একটা মিটিং আছে, মিটিংটা খুবই ইম্পর্টেন্ট। ক্যান্সেল করে দে। হোয়াট? এখানে তোমাদের বলে রাখি, সুগার কোম্পানি আর জেকের কোম্পানি এখন একসাথেই কাজ করে, তাই সুগার সবসময় জেকের সাথেই থাকে। আর সুগার এতটা অবাক হওয়ার পেছনে কারণ হলো জেকে বিজনেসের ক্ষেত্রে খুবই সিরিয়াস। সে নিজের কাজকে পরিবারের থেকেও বেশি ভালোবাসে। তারা যখন অফিস থেকে বের হচ্ছিল তখন জেকের ফোনটা বেজে ওঠে। সে চেক করে দেখে তার মা ফোন করেছে। জেকে বাঁকা হাসে এবং ফোনটা বন্ধ করে দেয়। হ্যাঁ জেকে, তুই? এবার চল। বেলের শব্দ পেতেই জিমিন এসে দরজা খুলে দেয়। জিমিনকে দেখা মাত্রই সুগার মনে तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम, अब यहाँ से कहाँ जाए हम, तेरी बाहों में मर जाए हम। এই, তুমি আমার বউ হবে? জিমিন তো অবাক, প্রথম দেখাতেই এমন একটা প্রস্তাব। এই, আপনি কে বলুন তো? কি সব বলে যাচ্ছেন? দেখতে তো বিড়ালের মতন, আইসে বউ বানাতে। সরি, আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি জিমিন না? আপনি সেই দিনে ওই লোকটা না? আসুন আসুন, ভিতরে আসুন। তোমার দিদি বাড়িতে নেই? না, আমাদের মা তো অসুস্থ, তাই দিদি হাসপাতালে গেছে। কেন, কিছু হয়েছে ভাইয়া? না না, এমন কিছুই না। আসলে তোমার বাবা জিওন কোম্পানিতে 1 বছর জব করেছিলেন। আমাদের কোম্পানির যে সকল এমপ্লয়িরা ভালোভাবে কাজ করেছেন তাদের জন্য কোম্পানির তরফ থেকে একটা ফান্ডের ব্যবস্থা করা হয়েছে। তার জন্য ফর্ম ফিল আপ করতে হবে, আর কিছু ডকুমেন্টসে সাইনও করতে হবে। মা তো অসুস্থ, তিনি তো পারবেন না। তোমার মা যেহেতু অসুস্থ, তাই গার্জেন বলতে তোমার দিদি, সে হলেও চলবে। কাল 10টা নাগাদ আমার অফিসে চলে আসতে বলবে। আচ্ছা। এখনই চলে যাব? চা, কফি, নয়তো জল হলেও? সুগা, না জিমিন, আমরা কিছু খাবো না, আমরা খেয়ে এসেছি, আজ আসছি, ভালো থেকো। বলেই জেকে এক প্রকার জোর করে সুগাকে সেখান থেকে নিয়ে যায়। পরের দিন সকাল 10টা নাগাদ তে জিওন এন্টারপ্রাইজে আসে। সত্যি কি বাবা এত বড় কোম্পানিতে জব করতো? তে ভেতরে প্রবেশ করতে গেলে সিকিউরিটি গার্ড তাকে বাধা দেয়। তে জানায় তাকে ডাকা হয়েছে। সিকিউরিটি গার্ড কল করে কনফার্ম হলে তাকে ভেতরে ঢুকতে দেয়। আসতে পারি? আসুন আসুন, আমার কেবিনে প্রবেশ করতে গেলে আপনাকে পারমিশন নিতে হবে না মিস্তে। মানে? না কিছু না, বসুন। জিমিন আমাকে সব বলেছে। আচ্ছা, এটা কি সত্যি? না মানে, বাবার কাছ থেকে কখনো এই কোম্পানির ব্যাপারে কিছুই শুনিনি। হয়তো তিনি তোমাদেরকে জানাতে চাননি। আমি সব পেপার রেডি করে রেখেছি, সাইনটা শুধু বাকি আছে। ও আচ্ছা, দিন। ও শেট,
এই মেয়ে তো পেপারগুলো পড়তে শুরু করেছে। এভাবে চলতে থাকলে তো আমার প্ল্যানে এক বালতি জল পড়ে যাবে। মিস তে, একটু তাড়াতাড়ি করলে ভালো হয়, আমার খুব ইম্পর্টেন্ট মিটিং আছে। দেখে তো ভালো মানুষই মনে হচ্ছে। সেই দিনও তো উনি আমাদের হয়ে কথা বলেছিলেন। ও সরি, আমি সাইন করে দিচ্ছি। কোথায় করতে হবে? তে সাইন করে দিতে যে কি হাঁপ ছেড়ে পাচ্ছে। 50 লাখ? এত টাকা? যেসব এমপ্লয়ি কোম্পানির জন্য কাজ করেছে, যাদের জন্য কোম্পানির লাভ হয়েছে, তাদের জন্য এইটুকু করা কোম্পানির দায়িত্ব মিসতে। তবে আমি আসি? চলুন, আমি আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। না না, ঠিক আছে, আমি চলে যেতে পারবো। আর আপনার তো মিটিং আছে। ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম। আপনি এত বড় কোম্পানির সিইও, একটা ইম্পর্টেন্ট মিটিং আপনি ভুলে গেলেন? কি করব বলুন, সামনে এত সুন্দরী একজন মেয়ে দাঁড়িয়ে থাকলে কাজে কি মন বসে? আমি এতটাও ভালো না মিসতে। আপনি আমার দিকে এভাবে এগিয়ে আসছেন কেন? তুমি পিছিয়ে যাচ্ছ তাই। জেকে টেকে দেয়ালে তার দু হাতের মাঝখানে আটকে ফেলে, তার কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলে, এরপর কোনোদিনও আমার সামনে কালো পোশাকে এসো না, নয়তো খেয়ে ফেলবো। এখন তুমি আসতে পারো। তে দৌড়ে কেবিন থেকে বেরিয়ে যায়। তে যাওয়ার দিকে তাকিয়ে জেকে মুচকি হাসে। পাগলি মেয়ে একটা। তে ফুল দিয়ে ডেকোরেশনের কাজ করে। সন্ধ্যার সময় 3টে টিউশনি করায়, তাতে তার যতটা রোজগার হয় তা দিয়ে সে কোনো রকমের সংসার চালায়। জিমিনও 2টো বাচ্চাকে পড়িয়ে নিজের হাত খরচার কলেজে খরচ চালায়। আজকে তে অনেক বড় একটা অর্ডার পেয়েছে। তে এখন সেখানে এসেই পৌঁছেছে। আগে এই দিকটা সাজিয়ে ফেলি, পরে স্টেজটা সাজাবো। তে তার কাজে ব্যস্ত। আজ প্রচন্ড গরম পড়েছে, মেয়েটা ঘেমে একাকার। তের কোমর পর্যন্ত ঘন কালো চুল গরমের কারণে খোপা করে ক্লিপ দিয়ে আটকে রেখেছে। কপালে পড়ে থাকা বেবি হেয়ারগুলো ঘামে লেপ্টে আছে। এক দৃষ্টিতে জেকে সেই দিকেই তাকিয়ে আছে। এমন অবস্থাতেও কাউকে মায়াবী লাগতে পারে। জেকে তের দিকে তাকিয়েছিল, হঠাৎ সে লক্ষ্য করে তের চুড়িদারটা সামনের দিকে কিছুটা নেমে গেছে, যার দরুন বিশেষ অংশ কিছুটা দৃশ্যমান হয়ে উঠেছে এবং কয়েকটি ছেলে তের দিকে বাজে নজরে তাকিয়ে আছে, যা দেখা মাত্রই জেকের মেজাজ বিগড়ে যায়। সাথে সাথেই জেকে তের কাছে চলে আসে। মিসতে, তুমি এখানে? কে আপনি? আমার বন্ধুর আজ রিসেপশন, আর আমি থাকবো না? না, আমি সেভাবে। আমাকে কৈফিয়ত দিতে হবে না। তুমি এখানে কি করছো সেটা বলো। আসলে আমি ফুল দিয়ে ডেকোরেশনের কাজ করি তাই। এই পুরো জায়গাটা তুমি সাজিয়েছো, অনেক সুন্দর হয়েছে। আজকে খুব গরম পড়েছে, এই শরবতটা খাও, না করবে না কিন্তু। তে যখন শরবতটা পান করছিল তখন শরবতের কিছুটা অংশ তের ঠোঁট দিয়ে গড়িয়ে নিচে পড়ছিল। তা দেখে জেকের মনে হচ্ছিল নিজের ঠোঁট দিয়ে গড়িয়ে পড়া শরবতের অংশটুকু শুষে নিতে। ধন্যবাদ। ইজ ওকে। আর কত সময় লাগবে? আর 10-15 মিনিটের মধ্যেই হয়ে যাবে। ওকে, হয়ে গেলে বলবে, আমি তোমাকে বাড়ি পৌঁছে দেবো। আর হ্যাঁ, ওড়নাটা ঠিক করে নাও, আমি আমার জিনিসপত্র কারোর সাথে শেয়ার করি না। বলেই জেকে চলে যায়। তে তার যাওয়ার দিকে তাকিয়ে আছে, কি বলে গেল লোকটা। তবে তে যখন নিজের দিকে তাকায় তখন সে বুঝতে পারে, কিন্তু নিজের জিনিস বলতে উনি কি বোঝাতে চাইলো তে সেটা বুঝতে পারলো না। তো ভেবে আমার কাজ নেই, আমি তাড়াতাড়ি কাজগুলো শেষ করি। ধন্যবাদ, কিন্তু প্রয়োজন ছিল না, আমি চলে আসতে পারতাম। কি প্রয়োজন ছিল আর কি প্রয়োজন ছিল না তোমার থেকে ভালো বুঝি আমি। এটা নাও। আমার সাথে তো 15,000-এর কথা হয়েছিল, এখানে তো বেশি মনে হচ্ছে। তোমার কাজ ইওনোর মানে আমার বন্ধুর অনেক পছন্দ হয়েছে, তাই সেটা দিয়েছে। আমার বন্ধু শিল্পীর কদর করতে জানে। এখন বাড়ির ভেতরে যাও। আসছি, ভালো থাকবেন। তোমাকে বুকে নিয়ে ঘুমোনো না পর্যন্ত আমি যে ভালো থাকতে পারছি না। কিছু বললেন? না, সেমন কিছু না, নিজের যত্ন নেবে। আসছি। কি রে জেকে, তোকে এত উদাসীন দেখাচ্ছে কেন? মম বিয়ের ডেট ফাইনাল করে ফেলেছে। এবার কি করবি? জানি না, কিচ্ছু ভাবতে পারছি না, মাথা পুরো ফাঁকা ফাঁকা লাগছে। আন্টিকে বুঝিয়ে বল যে তুই বিয়েটা করতে চাস না। মম তো আমার কোনো কথাই শুনতে চাইছে না। ড্যাডও চেষ্টা করেছিল, লাভ হয়নি। তা
তাদের কথার মাঝে জেকের ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে ভেসে ওঠে প্রিয়তমা নামটি। বলুন মিস্তে, হঠাৎ করেই অধমকে মনে পড়লো যে? নিজেই তো হুমকি দিয়ে বলেছিলেন খোঁজ খবর না নিলে আমার খবর আছে। এবার বুঝলাম মন থেকে করেননি, ভয় পেয়ে করেছেন। শুনে খুব দুঃখ পেলাম। সেমনটা নয়, আমি মন থেকেই ফোনটা করেছি। আপনার দুপুরের খাওয়া হয়ে গেছে? না, এখনো খাওয়া হয়নি। এত বেলা পর্যন্ত আপনি না খেয়ে আছেন, শরীর খারাপ করবে, কিছু খেয়ে নিন। আদেশ করছেন? না, অনুরোধ করছি। আপনার অনুরোধই বা কেন শুনবো? কি হন আপনি আমার? সত্যি তো, আমি তো আপনার কেউই হই না। ঠিক আছে, রাখছি। কল কাটলে বাড়ি চলে যাব কিন্তু। রাগ করেছ? মিথ্যে বলবে না। তে, এই তে। সুগা তার বন্ধুর এই প্রেমালাপ দেখে বিরক্ত হয়ে কেবিন থেকে বেরিয়ে যায়। আমারও যদি কেউ থাকতো তবে আমিও। হে ঈশ্বর, আমার দিকেও একটু তাকাও। তে, কথা বলছো না কেন? তুমি কি কান্না করছো? তে পাখি, প্লিজ কেঁদো না। আমি তো মজা করেছিলাম। আচ্ছা সরি বাবু, প্লিজ কেঁদো না। তে ফোন কানে ধরে চুপ করে আছে, নিঃশ্বাসটাও নিতে যেন ভুলে গেছে। ফোনের ওপাশে মানুষটির ব্যাকুলতা তে ভালোভাবেই বুঝতে পারছে কেন সে এত ব্যাকুল হয়ে উঠেছে। শুধুমাত্র তের বাবা তার কোম্পানির ভালো কর্মচারী ছিল তাই, নাকি অন্য কোনো কারণ আছে? এই পাখি, শুনতে পারছো? হ্যালো তে, তে। ফোনটা কেটে দিল। এখন আমি এই মেয়ের রাগ ভাঙাবো কিভাবে? তে একটু ঘুমিয়েই পড়েছিল, তবে দরজায় খটখট শব্দে তার ঘুমটা ভেঙে যায়। দরজা খুলতেই, আপনি? কলটা হট করেই কেটে দিলে। তারপর কতবার কল করেছি, ধরনি, তাই বাধ্য হয়ে আমাকে আসতে হলো। কিন্তু আপনি বাড়ির ভেতরে কিভাবে এলেন? তোমাকে কলে না পেয়ে জিমিনকে কল করি। বাড়িতে আসতেই সে দরজা খুলে দেয়। ভাইয়া, এই নাও জল, আর কিছু লাগবে? না জিমিন, এটা তোমার জন্য। এত বড় চকলেট, এই চকলেটটা তো অনেক দাম। তুমি আমাকে ভাইয়া বলে ডেকেছো। ভাইয়া তোমাকে কিছু দিচ্ছে, সেটা দামি না কম দামি সেটা দেখে তারপর নেবে। না না ভাইয়া, আমি সেভাবে বলতে চাইনি। তবে চকলেটটা নাও। আর আমি তোমার জন্য কিছু বই এনেছি, তুমি তো বলেছিলে। দেখে নাও সব ঠিকঠাক আছে কিনা। জিমিন? ওকে একদম বকবে না। আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম ওর কি কি বই প্রয়োজন, ও আমাকে নামগুলো বলেছিল। ও কি জানতো আমি এই বইগুলো কিনে আনবো? জিমিন, তুমি তোমার রুমে যাও, তোমার দিদির সাথে আমার কিছু কথা আছে। জিমিন মুচকি হেসে সেখান থেকে চলে যায় এবং জেকে দরজা লক করে দেয়। আপনি দরজা বন্ধ করলেন কেন? যাতে তুমি পালাতে না পারো। তে, আমাকে ক্ষমা করে দাও, এমন মজা আর আমি করব না। প্লিজ রাগ করে থেকো না। তে তো পুরো অবাক। সে ভেবেছিল জেকে তার সাথে কোনো বাজে কিছু করবে, কিন্তু তার ধারণাকে ভুল প্রমাণ করে জেকে তার হাত ধরে খুব নরম কণ্ঠে তাকে ক্ষমা করে দেওয়ার জন্য অনুরোধ করছে। আমি আপনার উপরে রেগে নেই মিস্টার জিওন, এভাবে বলবেন না প্লিজ। তুমি আমার ওপরে রেগে আছো। যদি রেগে নাই থাকো তবে আপনি থেকে তুমি বলে ডাকো। এটা হতে পারে না, আমি আপনাকে কিভাবে? তার মানে তুমি এখনো আমাকে ক্ষমা করনি। বললাম তো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার উপরে রেগে নেই। ধন্যবাদ তে পাখি। আমি তোমাকে এই নামে ডাকতে পারি তো? পারো। আজ থেকে আমরা বন্ধু। বন্ধু? কেন আমার সাথে বন্ধুত্ব করা যায় না? আমি সেটা বলতে চাইনি। প্লিজ তে পাখি। তুমি খুব জেদি।